পাতাগুলি আর ঘনত্বের পাতা যে সকল গাছগুলি আর সেই সকল গাছের পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখবো। তো রাখতে গেলে আমরা যখন পাতাকে ধরে এইভাবে নিচের দিকে টানতে থাকবো তাহলে ছিঁড়ে আসবে। তো আমি আপনাকে বলবো একবার ওই সাইডে ঠেলে দেবেন আর একবার এই সাইডে টেনে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একেবারে গাছের কাণ্ড পরিষ্কার হতে থাকবে। এটা তো আমরা জেনেছি এর আগের ভিডিওতেও। তাহলে এই সকল গাছগুলি কীরকম, সম্পূর্ণ রৌদ্রে কি থাকতে ভালোবাসে? আর যদি থাকতে ভালোবাসে তাহলে তো আমাদেরকে রৌদ্রেই রাখতে হবে। আমি আপনাকে একটু বলি যে যে সকল পাতার বাহার, মানে যত ধরনের পাতা বাহারের গাছ রয়েছে, সেটা আপনার ইনডোর প্ল্যান্টের হতে পারে বা ছাওয়া রৌদ্রের হতে পারে। তো এই সকল গাছেদেরকে ছাওয়া রৌদ্রেতেই রাখতে হবে। না সম্পূর্ণ রৌদ্র পছন্দ করে আর না সম্পূর্ণ ছাওয়া পছন্দ করে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে এই সকল বিষয় নিয়ে তুলে ধরবো এবং অনেক গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো। আর জানতে জানতে কিন্তু আমরা প্রত্যেকটি বন্ধু ভালো করে গাছ করতে পারবো। একটা গাছ ছাওয়াতে রাখতে বলেছি মানে, আর আপনি কি একেবারে বাড়ির ভিতরে রেখেছেন? আর তাহলে তো গাছটি ধীরে ধীরে ঠিক এরকমই খারাপ হতে থাকবে, তাই না? তাহলে এই ধরনের গাছকে যদি আপনি ছাওয়াতে রাখেন তাহলে কি আপনার গাছটি মারা যাবে? না। ধরুন আপনি 6-7 দিন বাড়ির ভেতরে রেখেছেন, এটা আপনারা জেনেছেন, তারপরে হালকা রৌদ্রেতে রাখবেন, সেটা তো না হয় ঠিকই আছে। তবে এই সকলের মাটি যদি ড্রাই থাকে তাহলে কিন্তু জল আপনার সব সময়ের জন্য যদি আপনি দিতেও থাকেন তাহলে মাটির মধ্যে ড্যাম তৈরি হবে না। আর যখনই মাটির পরিমাণটা বেশি বেশি হতে থাকবে আর কাদা কাদা ভাব হতে থাকবে, সেই জন্য এই ধরনের ফ্লাওয়ার, যারা ইনডোরের ফ্লাওয়ার, তো আমরা যারা ছাওয়া রৌদ্রেতের ফ্লাওয়ার, যে কোনো ফ্লাওয়ারের গাছ করব, যে ধরনের যাদের ফুল টুল হয় আর কি, সেই সকল গাছেদেরকে যদি শুধু ছাওয়াযুক্ত জায়গাতে রাখি তাহলে কি ফুল হবে? অবশ্যই ফুল হবে। ছাওয়াযুক্ত জায়গাতে ফুল হবে। সবসময় জেনে রাখবেন, যখন আপনি ছাওয়া রৌদ্রতে কোনো গাছ রাখবেন সবসময়ের জন্য কিন্তু 50% মাটি নয় এমন জিনিস দিতে হবে। আর মাটি নয় এমন জিনিস দিতে হবে তা আপনারা জেনেছেন, যে আপনি কোকোপিট দেবেন বা অন্য কিছু দেবেন, সিন্ডারে করবেন, করতে পারেন। তবে আমি আপনাকে বলবো এদের একটা নির্দিষ্ট সময় আছে, আর সেই সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আবার পরিবর্তন করতে হয়। সেজন্য যদি যখন আপনি বাড়িতে কোনো গাছ রাখবেন, ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বালির পরিমাণটা বেশি দেবেন, 50 ভাগের বেশি দেবেন। যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে বলবো, ইনডোর প্ল্যান্টের যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে 50 ভাগ বালি অবশ্যই দেবেন। তাহলে ফুলের গাছের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে 50 ভাগ বালি অবশ্যই দেব। আর বালিটা তো দেব মানে জল তো দেব। আর বাড়ির ভেতরে গাছ রাখবো, শুধুই প্লেন জল দেব না। মাটিতে আমরা কি দেব? ডাইথেনিয়াম M45, ইন্ড্রোফিল M45। তাহলে মাটির জন্য ভালো ওষুধ কে? ডাইথেনিয়াম M45। দেখুন, আপনি ফাঙ্গিসাইড দিচ্ছেন গাছের ওপর, সেটা আবার গোড়ায়ও দিচ্ছেন, তাতে ক্ষতি কিছু নেই। তবে বেশি ভালো কাজ করবে মাটির জন্য ডাইথেনিয়াম M45, সেটা তো অবশ্যই দেবেন। আর যখন আপনি বাড়ির ভেতরে ফুল বেশি পরিমাণে নিতে চাইবেন তাহলে বালির পরিমাণটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে, তাহলেই বাড়িতে বেশি পরিমাণে ফুলটি আসবে। আর যখন আপনি জল দেবেন সেটা কখনোই প্লেন জল দেবেন না, ছাওয়াযুক্ত জায়গা মানে, এবং ফুলের গাছ রাখবেন, তাহলে আপনাকে সবসময়ের জন্য যে কোনো ফাঙ্গিসাইড যুক্ত জলটি দিতে হবে। তবে বেশি ভালো হবে ডাইথেনিয়াম M45টি দেওয়া। চলুন আরেকটা অন্য গাছের কথা বলি। পাতা, ফুল আর সকল কিছু বিষয় জানা। এই গাছটির ফুল হয় না, গাছটির নাম মিল্কওয়ে দেশিনা, গাছটির নাম ছিল বিগোনিয়া, আর এই গাছটির নাম ছিল ফ্রিস লিলি। যখন গাছের ভালো পাতার রং চাইবেন না, পাতাবাহার জাতীয় যে কোনো গাছ, আর সেক্ষেত্রে শুধু মাটি হলে গাছ কিন্তু গ্রিন ভাবটা বেশি আসবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করাই মানে সম্পূর্ণ মাটি নয়। আর সম্পূর্ণ মাটি দিলে কি হবে, গাছটি বেঁচে থাকলেও গাছ কিন্তু তার নিজের রংটাই হারিয়ে ফেলবে। কেউ কেউ জলে থাকতে ভালোবাসে,
আর কেউ জলের গাছ নয় তাকে জলে রাখা হয়। যেমন মানি প্ল্যান্টের অনেক ভ্যারাইটিকে জলে রাখা হয়, পিস লিলি গাছকেও জলে রাখা হয়, আর এই ধরনের সিঙ্গোনিয়ামকেও অনেকে জলে রাখছেন। তো জলে রাখলে বৃদ্ধিটা কম হবে, সেজন্য বৃদ্ধি কম হবে মাঝে মধ্যে জল ফেলে দেওয়া, এবং আপনারা কিন্তু রাখতেই পারেন। আর যখন ইনডোর প্ল্যান্টের গাছে স্প্রে খাদ্য দেবেন, মানে ছাওয়াযুক্ত জায়গার গাছের মধ্যে স্প্রে খাদ্য দেবেন, অবশ্যই কিন্তু আপনাকে খাদ্যটি একটু ভেবেচিন্তে দিতে হবে। ভেবেচিন্তে দিতে হবে মানে পাতার রং ঠিক রাখতে গেলে, তাহলে আপনি কিন্তু যদি মাঝে মধ্যে রৌদ্র দিচ্ছেন এবং খাদ্যও দিচ্ছেন, তাহলে খাদ্য দিতে গেলে যদি শুধুই আপনার এনপিকে মানে নাইট্রোজেনযুক্ত খাদ্য হয়, দিতে হবে মানে যখন কোনো বাড়ির ভেতরে ফুলের গাছের মধ্যে আপনি ফুল নেবেন, আর ফুল নেবেন মানে আপনি 19-19টা দেবেন, আর শুধুই গাছকে বৃদ্ধি করাবেন, তাহলে কিন্তু আপনি 28-28টা দেবেন। তবে হ্যাঁ, গাছের কালার ভালো রাখতে গেলে মাঝে মধ্যে কিন্তু একটু রৌদ্রের ভাবটা দিতে হবে, মানে রৌদ্র থাকতে হবে। সেটা সারাদিনে একটু কম লাগলেও লাগতে পারে। সেই জন্য গাছের কালার ঠিক রাখার জন্য অবশ্যই মাটির মতো বালি দেবেন, আর গাছের রংটি ভালো থাকবে। হ্যাঁ, গাছটির নাম সাফলোরা। একেবারে রৌদ্র নয় আর ছাও রৌদ্রতেও নয়। আর এই গাছটি খুব ভালো বনসা হয়, পাতাবাহারের জন্য ভীষণ দেখতে ভালো। অবশ্যই গাছগুলি আপনারা এই ধরনের গাছগুলি করলে ছাউরৌদ্রিতে রাখতে পারেন। যেমন আপনার রাবার প্ল্যান্টের গাছটি আপনি একেবারে ইনডোরে রাখবেন না, মোটামুটি ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন, ভালো থাকবে। গাছটির নাম ব্রোমেলিয়া, ভীষণ ভালো একটা ফুল, আর পাতার মধ্যে জল ধরে রাখে, খুব সুন্দর ফুল হয়। আর ফুল হয় মানেই যে কোনো গাছ যখন ফুল হবে ছাওয়া রৌদ্রের ফুল, তাহলে কিন্তু আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে যদি রৌদ্র কম থাকে তাহলে অন্তত সপ্তাহে একটা দিন রৌদ্র দেওয়া। হোয়া প্ল্যান্টের যে সকল প্রজাতি রয়েছে আর তাদের যখন আপনি কোকোপিটে দেবেন, দেখবেন কিছুদিন পর কোকোপিট খারাপ হয়ে যাওয়া, আর সেগুলো কিন্তু ছেড়ে ফেলে দেবেন। শেকড় ছিঁড়ে যাবে না, কিন্তু মাটিটাকে একেবারে ঝুড়ে দিয়ে নূতনভাবে আবার রোপণ করবেন। মাঝে মাঝে ফান প্রজাতির যে কোনো গাছ থাকলে সাইডকার পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং মাঝে মধ্যে দেখে নিতে হবে যে ভেতরকার গাছ একেবারে খারাপ হয়ে যাচ্ছে কিনা। আর তাহলে কি হবে, এই গাছটিকে আপনি খুলে নিয়ে এর থেকে ছাড়িয়ে নিয়ে আরো বসিয়ে দিতে পারবেন। দেখুন, এ তো আর একা নেই, একসাথে অনেকজন হয়েছে। আর সেই জন্য এই সকল গাছ করতে গেলে এদেরকে কিন্তু একটা টবে দীর্ঘদিন ভাবে রাখা যাবে না। এভাবে ঘনত্বে যে কোনো গাছ হতে থাকলে একটা টব সময়ের টব থেকে ঘিরে আসবে গাছ, আর ঘিরে যাওয়া মানে আপনাকে এই টব থেকে সম্পূর্ণভাবে খুলে নেওয়া। আর খুলে নেওয়ার পরেই আপনি করবেনটা কি, টবটিকে থেকে খুলে নেওয়ার পরে একেবারে ও অর্ধেক থেকে টোটালটাই কেটে ফেলে দেবেন। অবশ্যই কাটবেন, আর কাটলে কিন্তু জারবেরা গাছ ভীষণ ভালো হবে। এরকম টবের থেকেও যদি আপনি ভালো করতে চান জারবেরা গাছ, হলে দানা মাটি মানে এরকম গ্রো ব্যাগে করুন, আর দানা মাটি দিন, ভীষণ ভালো করতে পারবেন জারবেরা গাছ। আর জারবেরা গাছকে খুব সুন্দর করতে গেলে তাহলে কিন্তু আপনি যখন গাছ এভাবে একেবারে গ্রোথ হয়ে গিয়ে টোটাল টবটা ঘিরে আসছে, আর টোটালি কিন্তু আপনাকে অর্ধেক থেকে পাতাটা কেটে ফেলে দিতে হবে। আর দেওয়ার পরে আপনি টব থেকে সম্পূর্ণ একেবারে মাটি একটুও রাখার দরকার নেই, সম্পূর্ণ ঝেড়ে ফেলবেন। কারণ ঝেড়ে ফেলবেন এবং শেকড়টা 4 ইঞ্চি রেখে বাকি শেকড়টাও কেটে ফেলবেন, আর আলাদা আলাদা করে একটা একটা করে গাছ বসিয়ে দেবেন। কারণ এখানে অনেক গাছ তৈরি হয়ে যাবে, আর জারবেরা গাছ আপনার ভালো হবে। এই জন্য জারবেরা গাছের যখন প্রচুর পরিমাণে ফুল হতে থাকে, পাতার চাপ হতে থাকে, মাঝে মধ্যে এই গাছে কিন্তু আপনাদেরকে যে কোনো বালি পোকার ওষুধ দিতে হবে, মানে রেড মাইট দিতে হবে, বা কনজাপ টেসার এই ধরনের কোনো ওষুধ দিতে হবে, বা আপনার বাড়িতে সোনাটা ওষুধ থাকলে আপনি অবশ্যই দেবেন। আর বেশ ভালো কাজ পাবেন। কনফিডার কনফিডেন্স নামের যে ওষুধ রয়েছে সেটাও যদি আপনারা দিতে থাকেন, তাহলে কিন্তু ভালো কাজ জারবেরা গাছে অবশ্যই পাবেন। সব থেকে বড় বিষয় যেটা, যে আপনাকে দানা মাটি করতে হবে। শুধু দানা মাটি মানে এটা শুধু নয়, মাটির যে গটাগুলো সেগুলোই আপনি নেবেন, ধুলোগুলো ফেলে দেবেন, আর একটা গ্রো ব্যাগের মধ্যেও গাছটি কিন্তু রোপণ করবেন। আর যদি আপনি দানা মাটি নিয়েছেন, তার সাথে কিছু নুড়ি কাঁকড় ধরনের কিছু নেবেন, মানে বালি চালানো যে নুড়িগুলো হয় সেগুলো কিন্তু নেবেন, মেখে গাছটি রোপণ করবেন। সব সময়ের জন্য জারবেরা গাছ আপনার ভালো থাকবে, প্রচুর পরিমাণে কিন্তু
ফুলও হবে। অ্যালোভেরা গাছ বেশি পছন্দ করে দানা মাটি, বেশি পছন্দ করে দানা খাদ্য, যেমন বোনডাস্ট, লেদার মিল এই ধরনেরটা বেশি পছন্দ করে। অবশ্যই দেবেন, মাঝে মধ্যে কিন্তু স্প্রে খাদ্যটা দেবেন, আর গাছ ফ্রেশ থাকবে। জবা গাছের রং সর্বদাই সুন্দর থাকবে। যে কোনো হাইব্রিডের জবা করুন, খুব সুন্দর থাকবে। দেখুন, মাটির মধ্যে 30% বালি মেখে গাছ রোপণ করলে গাছের গ্রোথ দারুণ সুন্দর থাকে। গাছ সবসময় স্ট্রং থাকে, ফুলের সাইজ বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় জবা গাছের ডগাটিকে কেটে দেওয়া নয়, মোটামুটি 1 ফুট উচ্চতা হোক, তারপরে কিন্তু আপনি কাটিং করবেন। আমার জবা গাছের অনেক ভিডিও দেওয়া রয়েছে, আর তাতে দ্বারা আপনারা জেনে নিতে পারবেন, অবশ্যই জেনে নিতে পারবেন যে কিভাবে আপনি সুন্দর জবা গাছ গড়তে পারবেন। একটি কাজের সাথে কয়েকটি কাজ। অ্যাডেনিয়াম গাছ যখন রোপণ করবেন, সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে গাছটি রোপণ করবেন, আর বেশ ভালো হবে। ধীরে ধীরে যখন গাছের পাতা আস্তে আস্তে হলদেটে ভাব আসতে থাকে, আর আপনাকে বুঝে নিতে হবে কোকোপিটের মতো যে গাছ থাকে সেই কোকোপিটটি ধীরে ধীরে খারাপ হতে থাকে। সেজন্য ভয় কিছু নেই, সম্পূর্ণ কোকোপিট ফেলে দিন আর ঝেড়ে নিন। সম্পূর্ণ গাছটিকে ধুয়ে নিয়ে আবার নতুনভাবে রোপণ করুন। বেশি ভালো করবেন ইনডোর প্ল্যান্টের যে কোনো অ্যাগ্রোলোমার গাছ যদি করেন, যে কোনো ভ্যারাইটি, মানে অ্যাগ্রোলিমার যে কোনো ভ্যারাইটি যদি আপনি করেন, তাহলে 80 ভাগ বালি 20 ভাগ মাটি দিয়ে রোপণ করে দেখুন, খুব ভালো গাছ থাকবে আপনার। আপনার বাড়িতে বাল্ব জাতীয় কোনো গাছ রয়েছে নাকি? আর যদি তা থাকে, এই সময়কার জন্য সম্পূর্ণ ঝেড়ে ফেলুন, আর বাল্বগুলো একটু শুকনো করে নিন। মানে এটি রেন লিলির গাছ, আর এই ধরনের যদি কোনো বাল্ব জাতীয় গাছ থাকে, সেগুলো কিন্তু ফুল শেষে আপনারা সম্পূর্ণভাবে ঝেড়ে নিতে পারেন। ঝেড়ে নেওয়ার পর যে বাল্বগুলো শুকনো হতে থাকবে, তারপরে যদি আপনি গাছটি রোপণ করেন, তাহলে সেই গাছে তাড়াতাড়ি ফুলও পাবেন এবং গাছের গ্রোথ ভালো থাকবে। খুব ভালো হবে যদি বাল্ব জাতীয় গাছ করেন। সেই গাছটিকে আপনাকে একেবারে হালকা মাটি দিতে হবে, আর হালকা মাটি দেওয়া মানেই তাতে কিন্তু ফুলের পরিমাণ বেশি থাকবে। তাহলে আপনি বাল্ব জাতীয় গাছ করবেন মানেই আপনাকে জানতে হবে যে যে কোনো বাল্ব জাতীয় গাছ করবেন মানেই মাটিটি একদম হালকা থাকতে হবে। আর হালকা থাকবে মানেই আপনি কোকোপিটের মতো গাছ রোপণ করেছেন, তো তাহলে কোকোপিটের মতো রোপণ করলেও আপনাকে কিন্তু ঠিক 1 বছরের আগেই আবার নতুনভাবে ফেলে দিয়ে নতুনভাবে গাছটিকে করতে হবে। তাহলে কিন্তু আপনি কোকোপিটে গাছ রোপণ করুন আর বালি মাটিতেই করুন, তাহলে কিন্তু বছরের শেষে একবার করে ছেড়ে নেবেন, আর বাল্ব জাতীয় গাছ আপনি ভালো করতে পারবেন। বাল্ব জাতীয় গাছের যেগুলো ওপরে বাল্ব, মানে ধরুন এই বাল্ব জাতীয় গাছগুলো যদি আপনারা করেন, আর যাদের ফুল হয় বা হয় না, ধরুন এই পাম জাতীয় গাছটি যখন আপনি করবেন, তাহলে এটাকে কিন্তু আপনি প্লেন মাটিতেও করতে পারেন। তবে হ্যাঁ, এই বাল্বটিকে জাগিয়ে রাখার চেষ্টা করবেন, যেমন অ্যাডেনিয়াম গাছ করেন না, ঠিক সেরকমই। তাহলে কি হবে, বাল্বটি বৃদ্ধি হতে পারবে। আর যখনই আপনি এর ওপরে বেশি পরিমাণে মাটি চাপা দেবেন, তাহলে কিন্তু এই বাল্বের বৃদ্ধিটাই কমে যাবে। আর আপনার বাল্ব জাতীয় গাছকে যখনই করবেন, মাটি থেকে একটু উপর দিকে তোলা ভাব রাখবেন। তাহলে কি হবে, বাল্ব জাতীয় গাছের উপরে একদম সুন্দরভাবে এই কটেক্সটি মোটা হতে থাকবে, আর দেখতে ভালো লাগবে। আর যদি আপনি এই ধরনের ললিনা গাছ করেই থাকেন, তাহলে এই ললিনা গাছটিকে উচ্চতায় বেশি রাখার পরে আপনি ভাবছেন এর অনেক শাখা বেরোবে কিনা, অবশ্যই বেরোবে। আপনি 1 ফিটের মতো রেখে তারপরে গাছটিকে কাটিং করে দেবেন, মানে ডগাটিকে কেটে দেবেন, দেখবেন অজস্র শাখা বেরোতে থাকবে, আর বেশ সুন্দর দেখতে লাগবে। যেমন কলরমার এই প্রজাতির গাছ আপনাদের বাড়িতে রয়েছে, আর যদি তা থাকে, তাহলে কি করবেন, একটি নির্দিষ্ট হাইট রেখে অবশ্যই কাটিং করে দেবেন, মানে মাথাটা কেটে নিয়ে আর একটা স্থানে বসিয়ে দেবেন। খুব সহজ গাছ, আর সহজেই কিন্তু আরও একটি চারা বানিয়ে নিতে পারবেন এবং গাছটিকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন। পিপরোমিনিয়া একদম মিনি পটের মতো দেখতে, মানে বট রাবারের মতো দেখতে, একটা ভালো ইনডোর প্ল্যান্টের গাছ, আর সহজে করতে পারেন। যেমন জিজি প্ল্যান্টের গাছ করেন না, এগুলো দীর্ঘদিন ধরে আপনি ইনডোরে রাখতে পারেন, আর সমস্যা নেই। যখনই এই গাছকে অনেক দিন ধরে ইনডোরে রাখবেন,
রাখার পরে কিন্তু এটা সবসময় মনে রাখবেন, মাঝে মধ্যে একটু করে লাইট দাও, মানে লাইট তো অবশ্যই দেবেন, সানলাইট অবশ্যই দেবেন। আর তাতে কিন্তু আপনার গাছটি সর্বদাই ভালো থাকবে। গোলাপ গাছ রোপণ করার সময় এই ধানের তুষগুলিকে সম্পূর্ণভাবে ফেলে দেবেন, কারণ ধানের এই যে তুষটি রয়েছে এটা কিন্তু 3 মাসের বেশি ভালো থাকে না। অবশ্যই এগুলো ফেলে দেবেন। আর গোলাপ সম্বন্ধিত ভিডিও দেওয়া রয়েছে, এর বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবে। গাছেদের সম্বন্ধে ভালো করে জানতে হবে আর প্রতিটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। আর তাহলেই কিন্তু প্রতিটি গাছ আমরা কিন্তু ভালো করে গড়ে নিতে পারবো। তো কথা বলবো বলুন তো, গাছেদের কথা শেষ করা যায় না। ধরুন আপনি বাড়িতে একটা এলাচ গাছ চাষ করেছেন, তো আর আপনার এলাচ ভালো হচ্ছেই না, কি করে হবে বলুন তো? এলাচ গাছ সম্পূর্ণ বালি মাটিতে হতে ভালোবাসে এবং অনেক শাখা রাখা যাবে না। আর যদি তা থাকে তাহলে কিন্তু আপনি এলাচ পাচ্ছেন না। কয়েকটি মূল রাখবেন, বাকি শাখাগুলো তুলে নিতে হবে এবং আপনাকে সম্পূর্ণ ধুলোবালিতে গাছটি করতে হবে। অবশ্যই এলাচ গাছে ভালো এলাচ পাবেন। একটি ঝাউ গাছ রোপণ করেছেন আর ঝাউ গাছের নিচকার পাতাগুলো শুকনো শুকনো হচ্ছে, যে কোনো দানা ওষুধ দিন, তাহলে ভালো হবে। দানা মানে থাইমিন, ফোরেট, ফিরাডন, এই ধরনের কোনো দানা ওষুধ দেবেন। আর ঝাউ গাছ কিন্তু সবসময় ভালো থাকবে। ভিক্টোরিয়া, শ্যাম্পেন, অর্কিডিয়া কুকি বা খ্রিসমাস ট্রি, যদি এই সকল গাছকে রোপণ করেন প্রথম অবস্থাতে বড় টবে দিলে কি হবে, গাছটি কিন্তু দেখতে খারাপ লাগবে, দ্রুত গতিতে বৃদ্ধি পাবে আর আপনার টবে কিন্তু খুব একটা সুন্দর দেখাবে না। তাহলে আপনি প্রথম অবস্থাতেই একটি টবেই, ছোট টবের মধ্যে রাখুন, একটা চুজ করে নিন কোন ধরনের টব নেবেন। মোটামুটি আপনি 8 থেকে 10 ইঞ্চির মধ্যে একটি টব নেবেন। আর সেই টবে যখন রুট বাউন্ড হবে আর ধীরে ধীরে গাছটি বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে আর গাছের শেকড়টা প্রচুর পরিমাণে হতে থাকবে, টব থেকে খুলে নিয়ে পুনরায় গাছটিকে আবার রোপণ করতে হবে। তাহলে বছরের পর বছর আপনি একটা ছোট টবের মধ্যেই কিন্তু গাছগুলিকে রাখতে পারবেন। বোগেনভেলিয়া গাছ ভর্তি ফুল দেখে নিয়ে গেলেন আর রোপণের পর ফুল দেখতে পাচ্ছেন না, কি করে পাবেন? যখন আপনি খুব বেশি বড় টবে বোগেনভেলিয়া গাছ রোপণ করবেন না, অনেক খাদ্য দিয়ে যত্নার্থী করবেন আর গাছটি এলোমেলো হতে থাকবে। অবশ্যই কাটিং করবেন, ছোট টবের মধ্যে রোপণ করবেন, খুব বেশি জল দেবেন না এবং একেবারে সম্পূর্ণ রোদে রাখবেন। খাদ্যের পরিমাণটা কম দিতে হবে। তবে হ্যাঁ, ছোট টবে যদি আপনি বোগেনভিলিয়া গাছ রোপণ করেন, পরিমাণে যদি আপনি অনেক বেশি জলও দেন, তাহলে কিন্তু আপনি তবুও সঠিকভাবে বোগেনভিলিয়া গাছে ফুল দেখতে পাবেন, কারণ টবটি আপনার ছোট, যেখানে খাদ্যের পরিমাণ একদমই বেশি নেই। 50 বালি 50 মাটিতে দেবেন। বেশি পরিমাণে বালি দিয়ে বোগেনভিলিয়া গাছ রোপণ করা থাকলে তাহলে পরিমাণে কিন্তু অজস্র ফুল আপনি সব সময়ের জন্য দেখতে পাবেন। আর যদি খুব বড়সড় গাছ হয়ে যায়, ফুল না থাকে, তাহলে গাছে কিন্তু খুব অল্প স্বল্প করে পটাশ এবং ফসফেট দেবেন। গাছ থেকে ডিফারেন্সে দিয়ে কিন্তু জল দেবেন না। অবশ্যই দেওয়ার পরে মাটিকে একটু হালকা করে এলোমেলো করে দেবেন আর তারপরেই দেখবেন আপনার বোগেনভিলিয়া গাছে ফুলে ফুলে ভরে উঠছে। যখন আপনাদের গাছে এরকম কোনো শুকনো খাদ্য দেবেন, জল দেওয়া থাকলে প্রথমে দেবেন, তারপরে আপনি খাদ্যটি গাছ থেকে ডিফারেন্সে দেবেন, মাটিকে এলোমেলো করবেন এবং 24 ঘন্টা পরে কিন্তু জল দেবেন। তাহলে গাছে খাদ্য দেওয়াতে গাছের কোনো সমস্যাই হবে না। জেনেছেন, ছোট ছোট গাছ রোপণ করতে হলে প্রথম অবস্থাতেই খাদ্য দিয়ে রোপণ করা নয়, কারণ খাদ্যের পরিমাণ আপনাকে সঠিকভাবে জানতে হবে, কেমনভাবে আপনি দেবেন খাদ্য। আর বেশি পরিমাণে খাদ্য দিলে তাহলে কি হবে, যে গাছে খাদ্য আপনি জানতেই পাচ্ছেন না, এটা ওটা দিচ্ছেন আর গাছটি রোপণ করার পরেই গাছগুলি মারা যাচ্ছে। আর সেই জন্যই গাছ যখন রোপণ করবেন, প্লেনভাবে রোপণ করুন। যে কোনো 12 মাসি ফুল গাছ মানেই তো জেনেছেন 30% বালি মেখে গাছ রোপণ করা আর ভীষণ ভালো গাছ করা। দেবেন তো মশলা, কয়েকটা দিন যেতে দিন, 20-21টা দিন যেতে দিন, গাছের নতুন নতুন পাতার জন্ম হোক। আর জন্ম হলেই তারপরেই কিন্তু আপনি খাদ্য দেবেন। প্রথম অবস্থাতেই বেশি বেশি খাদ্য নয়, শুধুই একটু খৈলের জল দিন আর তাতেই ভালো কাজ পাবেন। খৈলের জলটাই প্রথমত দিতে থাকুন, বাড়ির কিচেন কম্পোস্ট যেগুলো বানিয়েছেন সেগুলো দিতে থাকুন।
তবে হ্যাঁ, আরও দু একটি বিষয় বলে রাখি। গাছটি রোপণ করার সময় আপনি ভালো করে মাটিটিকে কম্প্যাক্ট করে দেবেন, আর মাটি শুকনো হলে তবেই গাছ রোপণ করবেন। গাছ রোপণ করার সময় বেশি করে গভীর করে মাটিতে রোপণ করা নয়, গাছের গোড়ায় মাটি যতটুকু রয়েছে ততটুকুই গাছটিকে রোপণ করা। খাড়াত্মক খাড়াত্মক গাছে ফুল এসে যাওয়া তার মানে ডোগাটি পিঞ্চ করেই গাছটি রোপণ করা, আর তাহলে কিন্তু রোপণ করার পরে অজস্র শাখা বেরোতে থাকবে আর ফুলে ফুলে ভরে যেতে থাকবে। গাছটি বেঁচে যাক, তারপরে আপনি অবশ্যই খৈলের জল দেবেন। আর জল দেবেন মানে বেশি দিন খৈলকে কখনোই ভিজিয়ে নয়, 3 দিন পর থেকে দেওয়া শুরু করবেন, আর অল্প অল্প পরিমাণে দিতে থাকবেন। যখন গাছের গোড়ায় খাদ্য দেবেন, সেটা আপনারা জেনেছেন যে লিকুইড খাদ্য দেওয়া মানেই মাটিটি ড্রাই থাকা, তারপরে মানে মাটি শুকনো থাকা, আর আপনি লিকুইড তরল খাদ্যটি দিচ্ছেন, আর খাদ্য দেওয়ার পরে কিন্তু মাটি শুকনো হওয়া, তারপরে জল দেওয়া। এই গাছটিতে আপনি ফুল দেখতে পাচ্ছেন না তো, আপনার বাড়িতে রয়েছে, গাছটির নাম পটাটো ভাইন, আর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। জানেন কি, এই ভাইন প্রজাতির সকল ভ্যারাইটিতেই ফুল হয়, আর এদেরকে কখনোই বড়সড় টবে দেওয়া নয়, সুন্দর করে হ্যাঙ্গিং করতে পারেন। আবার এই গাছটিকেও আপনি ছোট টবের মধ্যে তো রোপণ করছেনই, আবার বাড়ির গেটের মধ্যেও আপনি তুলে নিতে পারেন, বেশ সুন্দর ফুল হবে। তাহলে আপনি যদি টবে করেন আর পরিমাণে বেশি ফুল দেখতে চান, তাহলে কিন্তু মাটির ভাগটা কমিয়ে দিন, অবশ্যই বালির ভাগ বেশি করে দিন, আর দেখবেন এই ছোট্ট ছোট্ট গাছেই ফুলে ফুলে ভরে উঠবে। মোটামুটি আমরা কয়েকটি বিষয় সবসময় ফলো করব, আর ফলো করলেই কিন্তু গাছ করতে পারবো। সময়ের সাথে সাথে মাঝে মধ্যে একটু কীটনাশক স্প্রে করা, আর সব সময়ের জন্য বাড়িতে যে কীটনাশক যে ধরনের রয়েছে, মাঝে মধ্যে কিন্তু অন্তত 15 দিন অন্তর একবার হলেও স্প্রে করুন। লিটারে 1 ml করে দেবেন, কোনো ব্যাপারই নয়। সেটা অবশ্যই বিকেল 4টের পর দেবেন, যখন আপনি সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে গাছে কোনো স্প্রে করবেন। তাহলে হালকা হালকা রৌদ্র থাকবে, ঠিক বিকেল 4টের পরে আপনি যে কোনো ওষুধ স্প্রে করুন, আর তাতে ভালো গাছ কাজ পাবেন। যখন কোনো মাইট পোকার ওষুধ থাকবে, মানে পোকা থাকবে, আর সেক্ষেত্রে আপনাকে রোদ্রের সময় ওষুধ দিতে হবে, এই ধরনের ভিডিও দেওয়া রয়েছে। আর যখন যে কোনো গাছের রোগ সংক্রান্ত যদি জানতে চান, অবশ্যই জেনে নিতে পারবেন। কারণ দেখা গেছে যে অনেক সময় গাছের মধ্যে মাইট পোকার উপদ্রবটা একটু বেশি হয়। মাইট পোকা মানেই আপনাকে রৌদ্র থাকতে থাকতে একটু ওষুধ দেওয়া, তাহলে একটু রৌদ্র থাকবে আর ওষুধটা দেবেন, ভালো থাকবে আপনার গাছ। এবং যখন দেখবেন যে কীটনাশক লেদা পোকা বা এই ধরনের বড় পোকায় গাছের পাতা খেয়ে নিচ্ছে, তাহলে কিন্তু সেটা সন্ধ্যের পরেই ওষুধটা দেবেন, ভীষণ ভালো কাজ পাবেন। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই একটু একটু করে আস্তে আস্তে আমরা জানতে পারবো। একদিনে সবকিছু জানা তো সম্ভব নয়, আর ধীরে ধীরে বলতে থাকবো, আর আপনারাও জানতে পারবেন যে কিভাবে সুন্দর করে গাছ গড়ে তুলতে পারবেন। পাতার মধ্যে ধুলো ময়লা পড়ে যাওয়া মানেই আপনাকে জেনে নিতে হবে গাছকে অন্তত 2 বা 3 বার করে স্নান করানো। আর সবে তো গরমের একটু হাওয়া, আর গরমের হাওয়া মানেই আপনাকে গাছকে বারে বারে স্নান করানো। আর স্নান করালে কিন্তু আপনার গাছটি ভীষণ ভালো থাকবে। মাঝে মধ্যে টিস্যু পেপার দিয়ে এই ইনডোরের গাছ যেগুলো রাখবেন বা ছাউরুদ্রের গাছ রাখবেন, পাতার উপরে টিস্যু পেপার দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দেবেন। আর জলটা যখন দিয়ে পরিষ্কার করবেন, অবশ্যই কোনো একটি ফাঙ্গিসাইড যুক্ত জল করে নেবেন, মানে সার্ফ ব্যাবিস্টন নেওয়ার পরে টিস্যু পেপারটি ভিজিয়ে পাতাগুলো একেবারে পরিষ্কার করে দেবেন। তাহলে পাতা ফ্রেশ থাকবে, গাছ সুন্দর থাকবে, এবং গাছকে কিন্তু স্নান করাবেন। একেবারে প্লেন জল দিয়ে স্নান করালেও অসুবিধা কিছু নেই, তাহলে স্নান করলেই কিন্তু গাছের রংটি ভালো থাকবে। হালকা হালকা গরম পড়ে যাওয়া মানেই গোলাপ স্নান করতে ভীষণ ভালোবাসে, আর যতবার স্নান করাতে পারবেন সব রোগ কিন্তু দূরে যাবে। গোলাপ গাছ গ্রীষ্ম পড়ে যাওয়া মানেই একেবারে সুন্দরভাবে বারে বারে স্নান করাবেন, দেখবেন গাছ একদম ফ্রেশ থাকছে। আজ এইটুকুই বন্ধুরা, আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, অনেকটা সময় দিলেন, এইভাবেই সময় দেবেন। আসবো আবার আগামীকাল, কিন্তু একটা কথা বলি, না বুঝতে পারলে অবশ্যই কল করে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, আবার আসছি আগামীকাল।